আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আবারও ফিরে আসলাম তোমাদের কাছে তোমাদেরকে নিয়ে আলোচনা করবার জন্য। আজকে আমার যে আলোচ্য বিষয় সেটি হলো দশম শ্রেণীর জীববিজ্ঞান একাদশ অধ্যায়ের ফুল বিষয়ক আমার আলোচনা। তো আমি কথা বাড়াবো না, কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো, তো আমরা প্রস্তুতি নেব। আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যেহেতু জীব, সকল জীবেরই একটা স্পেশাল বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য হলো তার নিজের অনুরূপ একটা জীব সৃষ্টি করবে, অর্থাৎ তার বংশধর রেখে যাবে। তো এই বংশধর রেখে যাওয়া এটা জীবের হলো একটা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে প্রক্রিয়াতে সুসম্পন্ন হয়, অর্থাৎ একটা জীব তার অনুরূপ বংশধর যে প্রক্রিয়া রেখে যেতে পারে বা রেখে যায়, সেই প্রক্রিয়াকে আমরা বলছি প্রজনন। তো যেহেতু উদ্ভিদ রাজিও জীব, তাদেরও কিন্তু নিজের বংশধর রেখে যাওয়ার প্রবণতা রয়েছে, আর এই প্রবণতাকেই আমরা বলছি প্রজনন। উদ্ভিদের প্রজনন আর জীবের প্রজননের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। উদ্ভিদের প্রজনন কয়েকভাবে হতে পারে, যেমন যৌন প্রজনন, অযৌন প্রজনন। তো আমরা দেখি উদ্ভিদের প্রজনন এইটা হতে পারে দুই রকমের। একটা হলো যৌন প্রজনন, যৌন সংক্ষেপে লিখছি আমি, একটা হচ্ছে অযৌন। এই দুইটি প্রক্রিয়া। এই অযৌন প্রক্রিয়াটি আবার তোমরা জানো যে অযৌন প্রক্রিয়াটি এটি আবার দুইভাবে হতে পারে। একটা হচ্ছে স্পোরের মাধ্যমে, আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংক্ষেপে আমি অঙ্গ লিখলাম। তো এই অযৌন প্রজননের বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটা যৌন প্রজনন। যৌন প্রজনন, এই প্রজননের ক্ষেত্রে অবশ্যই ভিন্নধর্মী দুইটি গ্যামেটের একটা মিলন হওয়া জরুরি। এখানে যেটি পুংজননকোষ, তাকে আমরা বলবো পুংগ্যামেট, শুক্রাণু, আর যেটা স্ত্রী গ্যামেট তাকে আমরা বলবো ডিম্বাণু। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আসলে এরকম নয়। উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাণু ঠিকই রয়েছে, এখানে পুংজননকোষটা রয়েছে, পরাগধানীতে যেটি উৎপন্ন হয়। তো উদ্ভিদের যে সকল যৌন অঙ্গ রয়েছে, প্রজনন অঙ্গ রয়েছে, তার ভিতরে ফুল অনন্য একটি। সেটি হচ্ছে যে একটি ফুলের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। ফুল কেমন হতে পারে সে সম্পর্কে আমি পরে আসছি। প্রথমত আমি যেটা আসছি সেটা হলো ফুল কি, এটা তোমাদের জানতে হবে। ফুল হলো প্রজননের জন্য পরিবর্তিত একটি রূপান্তরিত বিটল। প্রজননের জন্য রূপান্তরিত বিটল। এই ফুল কিন্তু বহু কোয়ালিটির আছে, কোনোটার বৃন্ত আছে, কোনোটার বৃন্ত নাই, কোনোটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কোনোটা কম আছে, বেশি আছে। এর উপর ভিত্তি করে ফুলকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। যাদের বৃন্ত আছে তাদেরকে আমরা বলবো সবৃন্ত ফুল, যাদের বৃন্ত নাই তাদেরকে আমরা বলবো অবৃন্ত ফুল। আমরা দেখি যে ফুলের ভিতরে কিছু হালকাভাবে আমরা প্রকারভেদটা আমরা জেনে নিব। ফুল বৃন্তের উপর ভিত্তি করে একটা হচ্ছে সবৃন্ত, সবৃন্ত, একটা হচ্ছে অবৃন্ত। যার বোটা আছে তাকে আমরা বলবো সবৃন্ত, যার বোটা নাই তাকে আমরা বলবো অবৃন্ত। যে সকল ফুলের পাঁচটি প্রধান অঙ্গ রয়েছে, পাঁচটি প্রধান অঙ্গ, এটা তোমরা আগেও জেনেছো যে পাঁচটি অঙ্গ হলো হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দল বা দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই পাঁচটি অঙ্গ যদি পরিপূর্ণ থাকে তাহলে সেই ফুলগুলোকে আমরা বলবো সম্পূর্ণ ফুল, আর যদি এটার কোনো একটি ঘাটতি থাকে তাহলে তাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল, আর একটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল। আবার যদি
এই ফুলের কোনো একটি অঙ্গ অসমান হয়, তাহলে সেক্ষেত্রে সমাঙ্গ ফুল, অসমাঙ্গ ফুল, এরকমভাবে আমরা ফুলের বহু প্রকারভেদ আমরা জেনেছি, এগুলি বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে। তো আজকে আমরা একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এবং সেটির অঙ্গ প্রত্যঙ্গের কোনটির কী কাজ এ সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। তো প্রথমে আমরা একটি চার্ট বা একটি চিত্রের মাধ্যমে দেখি একটি সম্পূর্ণ ফুলের যে 5টা অঙ্গ আছে সে অঙ্গ প্রত্যঙ্গগুলি কী কী এবং তার কাজ কী। দেখো তোমাদের সামনে একটি চিত্র, একটা চার্ট আমি এখানে ওপেন করেছি। এখানে একটি সম্পূর্ণ ফুল হিসেবে আমরা দিয়েছি একটি জবা ফুল। এখন জবা ফুলের এই যে 5টি অঙ্গের কথা আমরা বললাম, যে এখানে পুষ্পাক্ষ, বৃতি, দল, তারপরে পুংস্তবক, স্ত্রীস্তবক সবগুলি এই ফুলটাতে রয়েছে। বিধায় এই ফুলটাকে আমরা আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল বলে থাকি। এখানে একটি সম্পূর্ণ ফুলের চিত্র দেওয়া রয়েছে। তো প্রথমত আসি আমরা এই ফুলের যেটি পুষ্পাক্ষ। এই চিত্রের ভিতরে আসলে পুষ্পাক্ষটি যদিও সুস্পষ্টভাবে দেখানো নেই, তারপর তোমরা একটু লক্ষ্য করো নিচের চিত্রের দিকে, যেই জায়গার উপরে এই যে আমার গর্ভাশয়টা এখানে অবস্থান করছে, সবচেয়ে ভালো হয় এই চিত্রটির দিকে লক্ষ্য করলে এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের অন্যান্য স্তবকগুলি, ফুলের অন্যান্য যে যেমন উবৃতি, বৃতি, দল, পুংস্তবক, পুংস, এখানে পুংকেশর, স্ত্রীকেশর লেখা আছে। আসলে পুংস্তবকের একটি অংশ যদি হয় তাকে আমরা বলবো পুংকেশর, আর স্ত্রীস্তবকের একটি অংশ যদি হয় তাকে আমরা বলবো স্ত্রীকেশর। এই জন্য আমরা যখন সার্বিকভাবে বলি তখন স্তবক, আর একটি যদি বলি তখন তাকে আমরা বলবো কেশর। তো সেই হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলের অন্যান্য স্তবকগুলি যেই একটা জায়গার উপরে, অনেকটা বৃত্তাকার একটি জায়গার উপরে সজ্জিত রয়েছে বৃন্তের শেষ প্রান্তে। বৃন্তের এক প্রান্ত থাকে গাছের সাথে সংযুক্ত, আর অপর প্রান্ত ফুলের সাথে সংযুক্ত। ফুলের সাথে যে প্রান্তটি সংযুক্ত থাকে সেই প্রান্তটি স্বাভাবিকভাবে একটু প্রশস্ত হয়ে থাকে। এই প্রশস্ত অংশটি আসলে পুষ্পাক্ষ। এটা হলো পুষ্পাক্ষ, এটা হচ্ছে ফুলের প্রধান অংশ। এর পরবর্তী অংশটা হচ্ছে বৃতি। তবে কোনো কোনো ফুলে, যেমন এই জবা ফুল, এই জবা ফুলের ক্ষেত্রে বৃতির উপরে আরো একটি অঙ্গ রয়েছে যার নাম হলো উপবৃত্তি। এটা বৃত্তিরই একটি অংশ, এটা হচ্ছে উপবৃত্তি। তারপরে আছে হচ্ছে বৃতি। এই বৃতিটা পুষ্পাক্ষের উপরে এবং একটা ফুলের, এইখানে তোমরা দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলের গোড়ার দিকে সুন্দরভাবে গোটা ফুলটাকে বেষ্টন করে রয়েছে এই বৃতি। এই বৃতিটার কাজ হলো সে যখন ফুলটা কুড়ি অবস্থাতে থাকবে, বাহিরের বিভিন্ন ধরনের প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচাবে, কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচাবে, এটি হচ্ছে বৃতির কাজ। আর বৃতি যদি রঙিন হয় অথবা যদি সবুজ রঙের হয়, সবুজ রঙের হলে সে খাদ্য উৎপন্ন করবে। আর বৃতিটি যদি অন্য রঙের হয় তাহলে সেটা পরাগায়নের ক্ষেত্রে একটা কাজে লাগবে, অর্থাৎ কীট পতঙ্গকে আকর্ষণ করতে হবে, এটা চাইবে। এটা হলো বৃতির কাজ। এর পরবর্তী যে স্তবক সেটি হলো দলমণ্ডল। দলমণ্ডল আর একটি অঙ্গকে যদি একটিকে আমরা যদি বলি তাহলে দল বা পাপড়ি আমরা বলতে পারি পাপড়ি। এই পাপড়িটা এটা হচ্ছে দ্বিতীয়, বাইরের থেকে আমরা যদি বলি বাইরে থেকে তাহলে এটা দ্বিতীয় স্তবক। এইটা কোনো কোনো ফুলে রঙিন হয়, কোনো কোনো ফুলে সাদা হয়। তো এই এর যে কাজ, অর্থাৎ যে দলমণ্ডল, তার কাজ কী হলো? কাজটা হচ্ছে যে ভেতরের যে স্তবকগুলি আছে সেটাকে রক্ষা করবে এবং একটা পরাগায়নের জন্য কীটপতঙ্গকে আকর্ষণ করবে। এটা হচ্ছে এর মূল কাজ। তবে কোনো কোনো ক্ষেত্রে রঙিন নয়, যে সকল ফুল পতঙ্গ পরাগী নয়, এটা পরাগায়ন প্রকারভেদ নিয়ে আজকে আমাদের আলোচনা নয়। তবে স্বাভাবিকভাবে তোমরা একটু হালকাভাবে আমি জানিয়ে দিচ্ছি যে পরাগায়নটা স্বপরাগায়ন, পরপরাগায়ন, দুই ধরনের পরাগায়ন আছে। পরপরাগায়নের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়। তো এই বাহকের ক্ষেত্রে যে সকল ফুলগুলো কীটপতঙ্গের সাহায্যে পরাগায়ন ঘটায় তাদেরকে আমরা বলি পতঙ্গ পরাগী ফুল। যে সকল ফুল এই পতঙ্গ পরাগী নয়, তো সেই সকল ফুলের ক্ষেত্রে পতঙ্গকে আকর্ষণ করার জন্য রঙের প্রয়োজন হয় না। সেই কারণে সেই সকল ফুলগুলি বর্ণহীন বা সাদা রঙের হতে পারে। তাছাড়া স্বাভাবিকভাবে আমরা যত ফুল দেখে থাকি সেই ফুলগুলি রঙিন হয়। এর একটি কারণ, সেটি হচ্ছে কীটপতঙ্গকে আকর্ষণ করবে। কীটপতঙ্গ যখন ওই ফুলের দিকে আকৃষ্ট হবে তখন কীটপতঙ্গের গায়ের সাথে লেগে থাকা পরাগরেণু স্থানান্তর হয়ে পরাগায়ন ঘটাবে। এটি হলো দলমণ্ডলের কাজ। ফুলের
পরবর্তী যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পুংকেশর, সার্বিকভাবে আমরা বলবো পুংস্তবক, আর এটাকে একত্রিতভাবে একটা একটা করে যদি আমরা বলি তাহলে পুংকেশর। এই জবা ফুলের ক্ষেত্রে এই পুংকেশরটি সাধারণত এই স্ত্রী স্তবকের গায়ের সাথে পূর্ণভাবে বেষ্টন করে থাকে। একটা পুংকেশরের যে অঙ্গ রয়েছে দুইটি প্রধান অঙ্গ, একটা পরাগধানী আর হচ্ছে পুংদণ্ড। পরাগধানী আর হচ্ছে পুংদণ্ড। এই পুংকেশরের কাজ কি? পুংকেশরের কাজ হলো পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হবে, পরাগরেণুর ভিতরে থাকে পরাগ মাতৃকোষ, পরাগ মাতৃকোষ থেকে উৎপন্ন হয় পুংজনন কোষ, যেটা পুংগ্যামেট বা পুংজনন কোষ। সেটা পরাগায়নের ক্ষেত্রে পরাগায়নের পরে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে বীজ থেকে পরবর্তীতে বংশ বিস্তারের ক্ষেত্রে কাজে লাগে। এটাই হচ্ছে পুংস্তবের কাজ বা পুংকেশরের কাজ। ফুলের সর্বশেষ যে স্তবকটি সেটি হলো স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি, একটা হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। একদম মাথা যেটা রয়েছে সেটিকে আমরা বলবো গর্ভমুণ্ড, তারপরে মধ্যবর্তী গর্ভাশয় এবং গর্ভমুণ্ডের মধ্যবর্তী সংযোগ যে দণ্ড, একে আমরা বলতেছি গর্ভদণ্ড, আর নিচের একটু প্রশস্ত যে অংশটি এটা হচ্ছে গর্ভাশয়। তিনটি অংশ। যখন পরাগায়ন ঘটে, শিক্ষার্থীরা জানো যে যখন পরাগায়ন ঘটে তখন এই পরাগধানী থেকে পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এরপরে এই পরাগদণ্ডর ভিতর দিয়ে, গর্ভদণ্ডের ভিতর দিয়ে একটা নালিকা তৈরি হয়, যাকে আমরা বলি পরাগ নালিকা। এই পরাগ নালিকাটা বেয়ে পুংজনন কোষটা পৌঁছে যায় গর্ভাশয়ের ভিতরে। গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বাশয় বা ডিম্বক, ডিম্বাশয়ের ভিতরে থাকে ডিম্বক। এই ডিম্বকের সাথে এই পুংগ্যামেটটি মিলিত হয়ে পরবর্তীতে এটা বিকশিত হয়ে বীজে পরিণত হয়। তো এখন এইখানে এই যে গর্ভমুণ্ড, তাহলে এখানে কি করবে? এর কাজই হচ্ছে যে এখানে পরাগরেণু করবে, পরাগরেণুটা গর্ভদণ্ড বেয়ে চলে যাবে গর্ভাশয়ে, গর্ভাশয়ের ভিতরে আছে ডিম্বক, এই ডিম্বকের সাথে মিলিত হয়ে পুংজনন কোষটি মিলিত হয়ে তৈরি করবে, বিকশিত হয়ে তৈরি করবে বীজ, আর এই গর্ভাশয়টি পরিপূর্ণরূপে বিকশিত হয়ে তৈরি করবে একটি ফল। তো এখানে এই ফলটি কিন্তু আসলে বংশ বিস্তারের ক্ষেত্রে মূল কাজের অঙ্গ নয়, মূল কাজের অঙ্গটি হলো বীজ। যে সকল উদ্ভিদ যৌন জনন সম্পন্ন করে, তো সেই ক্ষেত্রে বীজটি হলো তার বংশ বিস্তার পরবর্তী স্টেপ। বীজ থেকেই এটা উৎপন্ন হয় পরবর্তী উদ্ভিদ। তো আমরা এর পরবর্তীতে এই চার্টটিকে আমরা করে দিয়ে, এটাকে সমাপ্ত করে দিয়ে আমরা আরেকটি চার্টে কিভাবে এই বংশ বিস্তার ঘটে এটা নিয়ে আমরা একটু ধারণা নেব। সপুষ্পক উদ্ভিদ, এখানে আমরা বলে নিতে পারি সপুষ্পক উদ্ভিদ এই জন্য বলছি যে কতগুলি উদ্ভিদ আছে যাদের ফুল বা ফল হয় না, এরকম উদ্ভিদ পৃথিবীতে অনেক রয়েছে। আবার অনেক উদ্ভিদ আছে যাদের ফুল হয়, ফল হয়। তো সাধারণত সেই সকল উদ্ভিদকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। আর এই সপুষ্পক উদ্ভিদেই কেবল কিন্তু যৌন জনন প্রক্রিয়াতে বংশ বিস্তার ঘটে থাকে। অর্থাৎ ফুল থেকে পরবর্তীতে বীজ হয়, বীজ থেকে আবার চারা হয়, চারা থেকে আস্তে আস্তে গাছটি একটা উদ্ভিদ বিকশিত হয়ে পরবর্তী পরিপূর্ণ উদ্ভিদে পরিণত হয়। সেটি আমরা আরেকটা চার্টের মাধ্যমে দেখতে চাচ্ছি। তো সুপ্রিয়